আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন জিটিভি ও সারা বাংলার এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শকের পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। চকবাজারে ওয়াহিদ ম্যানশনের গুদাম থেকেই আগুন, ধারণা রসায়ন সমিতি ও বুয়েট প্রতিনিধি দলের। ঢাকা উত্তরের মেয়র ও 2 সিটির নতুন 36 ওয়ার্ডের নির্বাচনী প্রচার শেষ আজ, ভোট বৃহস্পতিবার। দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী, পরিকল্পিত বিনিয়োগের আহ্বান। চকবাজারের ওয়াহিদ ম্যানশনের রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল, এমনটাই ধারণা করছে বাংলাদেশ রসায়ন সমিতি ও বুয়েটের প্রতিনিধি দল। বিস্ফোরণের পর রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ায় অক্সিজেনের অভাবে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে জানান তারা। এদিকে নগরবিদরা বলছেন, এই ঘটনায় দায় সংশ্লিষ্ট কেউই এড়িয়ে যেতে পারেন না। 20 ফেব্রুয়ারি রাত 10টা 20 মিনিট চকবাজারের চুরিহাট্টাতে হঠাৎ বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রায় 9 ঘন্টা ধরে চলতে থাকে ওয়াহিদ ম্যানশন সহ আশেপাশের 4টি ভবন। আগুনে প্রাণ হারিয়েছে 69 জন। ঘটনার পর থেকে আগুনের সূত্রপাত নিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছিল নানা অসঙ্গতি। কেউ বলছে সিলিন্ডারের গ্যাসের বিস্ফোরণ, আবার কেউ বলছে ওয়াহিদ ম্যানশনে থাকা রাসায়নিক গুদামের কথা। তবে ঘটনার সময় সিসিটিভির ফুটেজে দেখা যায় দোতলা থেকে প্রথম বিস্ফোরণ শুরু হয়। তদন্ত দলগুলো সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা বলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাস্থলের আলামত ও বিস্ফোরণের ধরন বলে দেয় রাসায়নিক গুদাম থেকেই আগুনের সূত্রপাত। মনে হয়েছে যে গ্যাস সিলিন্ডার না, অন্য কোনো দাহ্য পদার্থ বা কেমিক্যাল বা গ্যাসের সংস্পর্শে এই কাজটা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। ক্ষতিকারক কেমিক্যাল, এর থেকে গ্যাস তৈরি হয়, ক্ষতিকারক গ্যাসের পরিমাণও বেশি হলো, তাহলে ওই মানুষগুলো আগুন লাগে না, আগুন গায়ে ধরার দরকার নাই, এই গ্যাসের ইফেক্টের জন্য মানুষগুলো মারা গেছে বলে আমারও তাই মনে হয়েছে। আগুনের সূত্রপাত যাই হোক, নিমতলির পর আবারও এত বড় প্রাণহানির ঘটনা দায় নেবে কে? নগরবিদরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে অবহেলার জন্যই বারবার এই প্রাণহানির ঘটনা ঘটছে। সড়ক পরিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং অবশ্যই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এরা প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব প্রতিপালন না করার জন্যই আজকে ঘটনা ঘটেছে। পুরনো ঢাকায় সব হাউস, অর্থাৎ নিচে দোকান উপরে বাড়ি, এই প্রক্রিয়াটা অবশ্যই মেনে নেওয়া যেতেই পারে, কিন্তু সেই ব্যবসা বিপজ্জনক বস্তুর ব্যবসা না, তাজ্য বস্তুর ব্যবসা না, তার মজুদ না। পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত নিরাপদ করতে মাদক ও জঙ্গিবাদের মতো জিরো টলারেন্সে আনার কথাও বলছেন তারা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের 36টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তেও ঘাম ছড়িয়েছেন প্রার্থীরা। 28 ফেব্রুয়ারি ভোটে জয়ী হয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ পাবেন, এমন প্রত্যাশা তাদের সবার। হাতে সময় নেই বললেই চলে, তাই প্রচারণার শেষ মুহূর্তটিও কাজে লাগিয়েছেন প্রার্থীরা। শেষ দিনের প্রচারণায় ভোটারদের কাছে উন্নত নগরী গড়ার প্রতিশ্রুতি তুলে ধরেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী। সবাই আসবেন এবং সবাই শুধু একলা আসবেন না, পরিবারকে নিয়ে আসবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, কলিগদেরকে নিয়ে আসবেন এবং সবাইকে আনতে উদ্বুদ্ধ করবেন এবং এসে নৌকা মার্কায় ভোট দিয়ে একটি সুন্দর, সুস্থ, সচল, গতিময় ঢাকা ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। নৌকার প্রার্থীকে জয়ী করতে ভোটাররাও মুখিয়ে আছেন। উনি আনিসুল হকের যে অসমাপ্ত কাজগুলো উনি, আমরা আশা করব উনি পরিচ্ছন্ন ঢাকা নগরীতে রূপদান করবেন। 28 তারিখে ইনশাআল্লাহ আমরা বিজয়ের প্রত্যাশা করি, জনগণ আমাদের ভোট দিবে এবং নৌকার বিজয় সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। ভোটারদের মন জয়ে মাঠ চষে বেরিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও। এই নির্বাচন 11 মাসের নির্বাচন আমি একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি।
আমি এলাকার মানুষকে আশ্বস্ত করেছি যে যদি আমি নির্বাচিত হই 11 মাসে একটি উন্নয়নের বিপ্লব ঘটাবো এই অঞ্চলের মানুষের জন্য। আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, আমি মহিলাদের জন্য প্রেগন্যান্সি বিধবা ভাতা চালু করব। প্রত্যেকটি ঘরে ঘরে মহিলাদের কর্মসংস্থান করব। পুরুষদের পাশাপাশি যদি মহিলারা কর্মসংস্থানে তাদের হেল্প করতে পারে, তাহলে জীবনযাত্রা এবং এলাকার উন্নয়নের মান আরও বাড়বে। আমি ধারে ধারে যাচ্ছি ভোটারদের কাছে, গাওয়াইরে, আশকোনাতে, কাওলাতে, মা বোনদের কাছে ছুটে ছুটে যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি এবং আমি এটিকে গ্রিন সিটি ওয়ার্ডে রূপান্তরিত করতে চাচ্ছি। এলাকার সমস্যা সমাধানে যোগ্য ও পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররাও। এলাকার রাস্তাঘাট, পানি বা কারেন্ট সংক্রান্ত যত সমস্যা আছে, ইনশাল্লাহ একজন মহিলা সদস্য হিসেবে আশা করি এগুলো হবে। মেহনতি গরিব মানুষের পাশে যে ব্যক্তি থাকতে পারবে তাকেই আমরা ভোট দিব। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা সিটিতে নির্বাচন উপলক্ষে যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। আজ রাত 12টা থেকে 1 মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং 27 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 28 তারিখ মধ্যরাত পর্যন্ত গণপরিবহন, প্রাইভেট কার ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না। মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। একই সঙ্গে বরগুনা জেলার আমতলী পৌরসভা ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন তার আগে ও পরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। জরুরি যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত অন্যান্য যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে কমিশন। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতাকে জনকল্যাণে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। হয়তো চোখের দেখায় বোঝা যায় না, কিন্তু বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখে চলেছে 1 কোটি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা। সেই সব প্রবাসীদের শ্রম, মেধা ও দক্ষতাকে এবার নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে প্রবাসীদের উদ্যোগ দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে, কাজেই সেদিক থেকে আমরা সবসময় প্রবাসীদের সম্মানের চোখে দেখি। শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে যে আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। বিগত সরকারগুলোর নেয়া কিছু ভুল পদক্ষেপের কারণে দেশ অনেক পিছিয়ে পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এই যে এতদূর আসতে অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার হয়ে আমাদের আসতে হয়েছে। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে, আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সুপরিকল্পিতভাবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি এবং সুপরিকল্পিতভাবে আমরা নিচ্ছি। কাজে বাংলাদেশের উন্নয়নটাকে শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক না, আমরা পুরো গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে চাই। আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, এই দুর্যোগ হলে যেন আমাদের খাবারের অভাব না হয়, কারোর কাছে হাত পাততে না হয়। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা আছে যে অন্যের কাছ থেকে খাবার আনতে যে আমাদের দেশে খাদ্য সময় মতো না পাঠিয়ে দুর্ভিক্ষ ঘটানোরও একটা চক্রান্তে বাংলাদেশ পড়েছিল। কোনো ব্যক্তি স্বার্থ বা চাওয়া পাওয়া নয়, দেশের মানুষের উন্নয়নই তার একমাত্র লক্ষ্য বলে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন কাজী রৌনক হোসেন। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে। গত কদিন থেকে আমরা যে এক ধরনের আতঙ্কে ছিলাম বা এক ধরনের কষ্টের মধ্যে ছিলাম, সেই শোক কাটিয়ে এখন আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করছি, কি কারণে এমনটা হয়েছে এবং সেভাবে সমাধানটা কেমন হতে পারে। অনেকেই বলছেন যে পুরান ঢাকার অবকাঠামোগত পরিবর্তনই এর সমাধান হতে পারে, এমনটাই বলছেন। এদিকে নগরবিদরা এই ঘটনার জন্য যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেককেই এর দায় নেওয়ার
কথা বলছেন যে তারা কেউই দায় এড়িয়ে যেতে পারে না। ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। দায় এড়াতে পারেন না কেউই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যারা এর মধ্যে আছেন তারা কেউই দায় এড়াতে পারেন না। সেক্ষেত্রে যদি যারা দায় এড়াতে পারছেন না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে চাই, কি ধরনের ব্যবস্থা নিতে পারি? ধন্যবাদ আপনাকে। 9 বছর আগে যখন নিমতলিতে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু মানুষের চেয়ে বেশি মারা গিয়েছিল, এবং তখনও আমরা দেখেছি যে রাসায়নিক কারখানার কথা বলা হয়েছে, কিন্তু তখন যেই কথাগুলো বলা হয়েছিল যে আমাদের শিক্ষা হয়েছে, শিক্ষা যে হয়নি 9 বছর পরে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে এটা মনে করিয়ে দিল। এখানে দায় কাদের কাঁধে আছে? প্রথমত হলো সামগ্রিকভাবে এটি একটি সুশাসনের অভাব, সেই ইঙ্গিতটা দেয়। দেশে যে আসলে কোনো সুশাসন কখন কোথাও কোথাও ঘাটতি রয়েছে তার দৃষ্টান্ত এটি। যদি সুশাসনের দৃষ্টান্ত থাকতো তাহলে 9 বছর আগেই যে কোনো প্রকারেই হোক না কেন আরেকটি দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু তা আমরা দেখলাম না। আপনাদের রিপোর্টে দেখা গেল যে রাসায়নিক কারখানা থেকে এই ঘটনা ঘটেছে, এটা বিশেষজ্ঞরা বলছেন। ফলে এই রাসায়নিক কারখানা সেখানে অনুমোদন দেয় কারা কারা? একটা হলো সিটি কর্পোরেশন, যারা ট্রেড লাইসেন্স দেয়। একটা দেয় বিস্ফোরক অধিদপ্তর, যাদের কাছ থেকে সার্টিফিকেশন নিতে হয়, সনদ নিতে হয়। ফায়ার সার্ভিস, যারা আগুনের ঝুঁকি নেই এই ধরনের সার্টিফিকেট দিয়ে থাকে। রাজুক, এখানে অথরিটি আছে যারা সার্টিফাই করে যে এই বিল্ডিংটা সেফ কিংবা এই এলাকাটা সেফ। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠান, নিশ্চয়ই আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা দায় এড়াতে পারে না। সুতরাং আমরা এখন দেখেন একটা ঘটনা ঘটলে সাথে সাথে অনেক কথা বলা হয়। এখন সরকারের মন্ত্রীরা, মেয়ররা অনেক কথা বলছেন। আমি নিশ্চিত আর একটা বড় ঘটনা ঘটলে আমরা সবাই ভুলে যাব, নতুন ইস্যু নিয়ে আমরা হয়তো চলে যাব। সুতরাং আমাদেরকে যে দূরে নতুন কোথাও নিয়ে যাবে তার আগ পর্যন্ত আমরা যত কথাগুলো বলছি সত্যি সত্যি সেটা বাস্তবায়ন হবে কিনা আমার একটি সংশয় আছে। কারণ আমরা খুব গোলফিশ মেমোরি, খুব দ্রুত গতিতে ভুলে যাই আরেকটি ঘটনা ঘটলে। এখানে পুরান ঢাকার মানুষেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। নিচে অ্যাটম বোমা রেখে উপরে ঘুমাচ্ছে এই মানুষগুলো। বাড়িওয়ালারা একটা বাড়ি ভাড়া দিলে যদি 10,000 টাকা পায়, রাসায়নিক গুদাম ভাড়া দিলে পাচ্ছে 40,000 টাকা। ফ্যাক্টরির কথা বলা হচ্ছে, কারখানা আছে, কারখানার চেয়ে গুদাম ভয়ঙ্কর। কারখানায় কিন্তু একটা অপারেশনাল প্রসেস থাকে, কিছু লোক থাকে, গুদামে তো কেউ থাকে না, পুরোটা তালাবদ্ধ থাকে, একটি মাত্র দরজা থাকে। সমস্ত বিবেচনায় আমি এলাকার মানুষজনকেও সচেতন হতে বলবো যে তারাও যেন এটার বিরুদ্ধে একটা নাগরিক আন্দোলন গড়ে তোলে। আর পুরনো ঢাকার অবকাঠামো বদলানোর যে কথাটা আসছে, আপনি হয়তো খুব বেশি অবকাঠামো বদলাতে পারবেন না, কারণ হলো যেখানে সরু রাস্তা, ঘিঞ্জি রোড ইত্যাদি ইত্যাদি। আবার বদলাতে গিয়ে আপনি যদি পুরনো ঢাকার ঐতিহ্যটাও ভেঙে ফেলেন সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ আমাদের নগরীর মধ্যে পুরনো ঢাকার একটি আলাদা ঐতিহ্য আছে। আমি এলাকাটাকে নিরাপদ করতে চাই, কিন্তু আমি নিশ্চয়ই ভেঙে ফেলে ম্যাচ বক্স বিল্ডিং করতে চাই না। সেটি যদি করা হয় তাহলে কিন্তু আবার দেখা যাবে যে একটা নতুন সংকট তৈরি হতে পারে। আমরা 9 বছর আগে শুনেছিলাম কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা একটি জমি দেওয়া হবে রাসায়নিক, কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়নি। দায় এড়ানোর জায়গাটা কিন্তু যারা কেমিক্যালের ব্যবসা করেন, কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি প্রোডাক্টসের ব্যবসা করেন, তারাও কিন্তু এড়াতে পারেন না। এবং এই অ্যাসোসিয়েশন কি করেছে, তারাই বা কীভাবে সার্টিফাই করেছে, সমগ্র কিছু মিলিয়ে একটা কথা উচ্চারিত হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে, যেমন জিরো টলারেন্স। আমি মনে করি এখানে জিরো টলারেন্স শব্দটা হয়তো বেশি মনে হবে, কিন্তু একটি বড় নাগরিক আন্দোলনের প্রয়োজন আছে এবং সরকারের দিক থেকে দায়িত্বশীলতা দেখানোর প্রয়োজন আছে। কাজী রওনাক হোসেন, সৈয়দ ইশতিয়াক রেজা যেটি বলছিলেন যে একটা বড় নাগরিক আন্দোলনের প্রয়োজন আছে, কিংবা আমরা সবাই মিলে এটার যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে আমরা বা পুরান ঢাকার যারা ঢাকাবাসী রয়েছেন তাদের সবাইকে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি বা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। কিন্তু যে ব্যবসায়ীরা রয়েছেন, যাদের এই পেশাটিকে কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ হয়, কিংবা যারা এখান থেকে তাদের সাংসারিক খরচ বলি, তার জীবিকার প্রধান উৎস এটি, সেই ব্যবসায়ীদের আসলে পুনর্বাসনের কোনো চিন্তা আমরা করছি কিনা, যে এখান থেকে কেরানীগঞ্জে গেলে তাদেরকে যে সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে সেই সুযোগ সুবিধা আমরা তাদের জন্য নিশ্চিত করতে পারছি কিনা। আসলে আমি যেটা বলবো, প্রথমে একটু আমি ওই দুর্ঘটনার কথাটা বলতে চাই যে এটা জনসচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। যত কিছু বলি, যে কথা ইশতিয়াক রেজা বললেন যে অ্যাটম বোমের উপরে শুয়ে আপনি ঘুমাচ্ছেন, আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, দোতলায় কেমিক্যালের কন্টেইনার ভর্তি, কিন্তু আপনার এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। যেদিন এটা বাস্ট করে আপনি মরে গেলেন সেদিন সবাই জানলো। তো এটা তো হতে পারে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা যেটা আপনি বলছেন,
আসলে এখানে কিন্তু দুটো ব্যাপার আছে। এখানে ব্যবসায়ীরা ওখানে কিন্তু ব্যবসা করছে না, বেশিরভাগ ওটা গুদাম হিসেবে ব্যবহার করা হয়। কারখানা কিন্তু ওখানে সবগুলো না, কারখানা খুবই অল্প, কারখানা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে র মেটেরিয়ালসের। এটা হচ্ছে কেমিক্যালের গোডাউন বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যবসা কিন্তু ওখানে হচ্ছে না। সুতরাং আপনি যে ব্যবসার পুনর্বাসনের কথা বলছেন সেটা কিন্তু এটা রিলেটেড না। কিন্তু এই যে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে কিংবা যেখানে কারখানা থাকবে সেখানেই তো তার কাঁচামাল থাকবে, তো সেক্ষেত্রে এই গুদামগুলো সরিয়ে নেওয়ার কোনো এখানে কিন্তু প্রচুর বাড়ি ছিল যেখানে কারখানা ধারে কাছেও নাই, শুধু তারা গোডাউন হিসেবে ইউজ করেছে, মানে মজুদ হিসেবে রেখেছে ওটা। তো সুতরাং ঠিক ওই পুনর্বাসন যে কথাটা বলছেন, পুনর্বাসনটা ওইভাবে এসে পড়ছে না। যে যেমন হকার থেকে তুলে দিলে হকাররা কোথায় যাবে এই কথাটা বারবারই আসে, এদের ক্ষেত্রে কিন্তু তা না। এখানে হলো যে তাদের সেফটির ব্যাপারটা তাদের মাথায় ঢোকাতে হবে, যে তুমি নিজেও সেফ না, আশেপাশের লোককেও সেফ রাখতে পারছো না, কমিউনিটিকে এলাকাকেও সেফ রাখতে পারছো না। সুতরাং কামরাঙ্গীরচরে যে কথাটা বলা হয়েছে কেরানীগঞ্জে, হ্যাঁ কেরানীগঞ্জে, ওখানে যদি শিফট করে এবং যদি ওখানে এইভাবে কেমিক্যালের গোডাউনটা চলে যায় তাহলে আপনি ধরে নিতে পারবেন যে অনেকাংশে এই দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। কিন্তু রনক ভাই, এখানে একটা ভয়ের জায়গা কোনটা, আমাদের বেশিরভাগ সরকারি সংস্থাগুলো দুর্নীতিগ্রস্ত তো এবং অদক্ষ। ফলে যেটা হবে, আমি পুরনো ঢাকার মালামাল কিছু সরিয়ে নেব কেরানীগঞ্জে, পুরনো ঢাকার ঝুঁকিও থাকবে, নতুন একটা ঝুঁকির জায়গা তৈরি করবো কেরানীগঞ্জে। যদি খুব সততার সাথে খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলাকে রিলোকেট করার না হয় তাহলে কিন্তু আরো বড় ধরনের ঝুঁকি আমি বাড়ালাম, কিন্তু সেই ঝুঁকিটাও থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা তৈরি হবে। এই কেরানীগঞ্জে স্থানান্তরের যে বিষয়টি সেটি বহু বছর ধরে চলে আসছে, কিন্তু উচ্চ মহল থেকেই বারবার অভিযোগ করা হচ্ছে যে বিভিন্নভাবে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। তো যারা বাধাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে কি এখন আর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উপায় আছে কিনা? উপায় তো আছে, নির্ভর করছে যারা ব্যবস্থা নেবেন তারা ব্যবস্থা নেবার মতন সৎ সাহসিকতা রাখেন কিনা এবং তাদের সেই সততা আছে কিনা, তাদের দেশের জন্য চিন্তা আছে কিনা। কারণ আপনার মুখে আমি বলে গেলাম অনেক কিছু, কার্যত কিছুই করলাম না, শুধু চ্যানেলের মাইক্রোফোনের সামনে বলে গেলাম, পরদিন সব ভুলে গেলাম। এটা হলে হবে না। হোয়াট ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু মিন ইট। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ তা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। এবং যেটা ইশতিয়াক বললেন যে আসলে একটা তো এখানে আছে, আর একটা নতুন দুর্ঘটনার জায়গা আমরা তৈরি করে দিই, এক্সটেনশন, দুর্ঘটনা এক্সটেনশন। যদি খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে রাখার ব্যবস্থা না করা হয়, যদি এরিয়াটা ডেভেলপ করা না হয় প্রপারলি, তখন দেখা যাবে কিন্তু একটা এডিশনাল জায়গা তৈরি করলাম আমরা। সুতরাং এখানে খুবই সততা এবং দক্ষতা দুটোর ব্যাপার আছে, কিন্তু এখানে দুই জায়গাতেই আসলে ওই রক্ষণাবেক্ষণের বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনার কথা যেটি বলা হচ্ছে। দুর্নীতি যে ব্যাপারটা ইশতিয়াক সাহেব বলেছেন একটু আগে, ইশতিয়াক যে আমরা এত বেশি দুর্নীতি পরায়ণ যে যার যার দায়িত্ব সেই দায়িত্বগুলো কিন্তু আমরা সামান্য টাকার বিনিময়ে এড়িয়ে যাই। এখানে কিন্তু নিয়মিত সার্ভে হলে, নিয়মিত চেকিং হলে, নিয়মিত মনিটরিং হলে একটি গুদামও থাকার কথা না, একটা কন্টেইনার, একটা ব্যাগ কেমিক্যাল নিমতলী ঘটনার পর থাকার কথা না। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম, সব আছে। এবং আমরা দুর্ঘটনার পরও তো দেখেছি যে ওয়াহিদ ম্যানশনের নিচতলাতে সেই পর্যন্ত বহু, ওয়াহিদ ম্যানশন ছাড়া আশেপাশে আরো বহু ম্যানশন আছে, এখনো ব্যবসা হচ্ছে। একটা প্রবলেম হয় কি, বাংলাদেশে পৃথিবীতে নানা ধরনের দুর্নীতি আছে। একটা হলো আপনি ডিরেক্ট ঘুষ খাওয়া, আর একটা হলো চুরি করা ইত্যাদি। বাংলাদেশে যেটা হয় এটার নাম হলো কলিউসিভ ব্রাইবারি, অর্থাৎ যোগ সাজসে সকলে মিলে অসৎ হয়ে যাচ্ছে। ব্যবসায়ী, নিয়ন্ত্রণ কর্মকর্তা, তারপর হলো যারা ফলভোগী, প্রত্যেকে মিলে একটা যোগ সাজস তৈরি করে এমন একটা ফলে আপনি কাউকে ধরতে পারছেন না, কিন্তু এখানে প্রত্যেককে আবার রক্ষা করছে। কিন্তু এটা একটা চেইন কারাপশন সিস্টেম তৈরি করেছি, এখান থেকে বের হওয়া সহজে সম্ভব হচ্ছে না। একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতি নিয়ে আমরা প্রসঙ্গ পাল্টে আলোচনায় ফিরে আসবো। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন সংবাদ সম্প্রসারণে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। আমাদের সাথে আছেন রওনক হোসেন আছেন এবং সৈয়দ ইশতিয়াক রেজা আছেন। আমরা আলোচনায় ফিরতে চাই, আমরা প্রসঙ্গ পাল্টে আলোচনায় আসতে চাই, সিটি নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আমরা দেখছিলাম যে আমাদের প্রতিবেদনগুলোতে এবারের যিনি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, তিনি কথা বলছিলেন এবং তিনি আসলে যে প্রসঙ্গটি চলে আসছিল যে আমাদের প্রয়াত উত্তরের মেয়র আনিসুল হকের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে তিনি সেগুলোকে বাস্তবায়নের একটা আশ্বাস নিয়ে আসছেন। সবাই সেটাই কিন্তু বলছে। এই যে আমরা একটা উদাহরণ দাঁড় করিয়েছি, অবশ্যই তার ভালো কাজের জন্যই আমরা একটা উদাহরণ দাঁড় করিয়েছি এবং আশা করি যে আমাদের যারা উত্তরের দায়িত্বে আসবেন তারা সেভাবে কাজ করবেন। কাজী রওনক হোসেন, এই উদাহরণটি নিয়ে আসলে কথা বলতে চাই যে আনিসুল হকের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে বা তিনি যেভাবে স্বপ্নগুলো দেখেছিলেন আসলে পূরণ হওয়া সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, আবারও সে একই কথা বলি, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সদিচ্ছা থাকে তাহলে সম্ভব। আনিসুল হক কিন্তু যতটুকু পেরেছিলেন তার কঠোর মনোবলের কারণে পেরেছিলেন। একটাই উদাহরণ দেই, এই যে ট্র্যাক স্ট্যান্ড যেটা ৭ রাস্তার মোড় থেকে তেজগাঁও, এটা কিন্তু উনি তুলেছিলেন এবং উনি নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে উনি এটা তুলেছিলেন। কিন্তু আজকে দেখেন আবার সেখানে চলে এসছে, আবার সেই পুরনো ট্রাক স্ট্যান্ড, আবার সেই ট্রাকের সারি চলে এসছে। যিনি আসবেন পরবর্তীতে এই দায়িত্বে, উনি ওনার সাথে সংশ্লিষ্ট যারা, তারা কতটুকু নিজেরা এটাকে কাজে লাগাতে পারবে তার উপরে নির্ভর করবে আসলে এটা পূরণ করা সম্ভব কিনা। তবে এ কথা স্বীকার করতে হবে সবাইকেই, দলমত নির্বিশেষে, যে আনিসুল হক কিছু ভালো কাজ করার চেষ্টা করেছিলেন, উনি অনেকখানি সফলও হয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাকে আমরা আর পেলাম না। সৈয়দ ইশতিয়াক রেজা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা আমরা প্রায়শই বলি, আমরা জাতীয় নির্বাচনেও সেটি বলে এসেছি, আমরা উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও সেটি বলছি, সিটি নির্বাচনের ক্ষেত্রেও আমরা সেটি বলছি। নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণের বিষয়টি চলে আসে। সবকিছু মিলে আসলে এই যে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন এবং ওয়ার্ডের যে নির্বাচনগুলো রয়েছে, আপনার কাছে কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে? না, এখানে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হবে না। একটা বাস্তব কারণ যে এখানে একটি বড় রাজনৈতিক দল বিএনপি এখানে অংশগ্রহণ করছে না। যেহেতু এখন রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন হচ্ছে, নৌকা বা লাঙ্গল, সেখানে ধানের শীষ একটি প্রধান প্রতীক, সেটি তো নেই। ফলে এই নির্বাচন যে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তা অন্তত আমি মনে করছি না। সেই দিক থেকে আতিকুল ইসলাম আমি বলবো যে একটা সুবিধাজনক অবস্থানে আছেন, যদিও লাঙ্গল প্রার্থী কিছুটা সরব হওয়ার চেষ্টা করছেন। উপজেলা নির্বাচনেও কিন্তু একই প্রসঙ্গ, যে যেহেতু বিএনপি অংশগ্রহণ করছে না, সেই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা যা হবে আওয়ামী লীগের ভেতরে হবে। তাও চেয়ারম্যান পদে যেহেতু প্রতীক নির্ধারিত করে দেওয়া হচ্ছে, অর্থাৎ শাসক দল বলে দিচ্ছে এ আমার প্রার্থী, ফলে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা খুব একটা সেই প্রতীকের বিরুদ্ধে যাবে বলে মনে হয় না। যেটুকু প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা কাউন্সিলরদের মধ্যে হয়তো বা ভাইস চেয়ারম্যানদের মধ্যে হতে পারে। আপনি যে প্রসঙ্গটা রৌনক ভাইকে জিজ্ঞেস করছিলেন, ওখানে একটু আমি রেসপন্স করতে চাই। দেখেন, আনিসুল হকের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের কিছু বাস্তবায়ন আমরা দেখেছি, যেমন গুলশান, বনানীর রাস্তাঘাটগুলো অনেক সম্প্রসারিত হয়েছে, অনেক বিলবোর্ড তিনি তুলে ফেলেছেন, সেখানে কিন্তু সরকারি সংস্থা, সামরিক বাহিনীর বিলবোর্ডও ছিল, সেখানে তুলতে পেরেছেন। পুরো শহর নিয়ে তিনি পরিকল্পনাবিদ যারা আছেন, স্থপতি যারা আছেন, তাদের সাথে পরিকল্পনা করে একটা নকশা তৈরি করেছিলেন। অনেকেই বলছে যে নতুন মেয়র যিনি হবেন তার আসলে পরিকল্পনার জায়গাটা সমাপ্ত করে গেছেন আনিসুল হক, ফলে তাকে নতুন করে পরিকল্পনা করতে হবে না, শুধু এই বইটা দেখলে তিনি সে অনুযায়ী কাজ করতে পারবেন। এখন এখানে আন্তরিকতার ব্যাপার আছে এবং এখানে কিন্তু একটা কাঠামোগত সমস্যা রয়ে গেছে। মেয়র একা অনেক কিছু করতে পারবেন না যদি কাউন্সিলররা তাকে সহযোগিতা না করে। তার চেয়ে বড় কথা হলো যে এই মেয়র শহরের মানুষের জনপ্রতিনিধি, কিন্তু তাকে প্রতিনিধিও কেন্দ্রীয় নানা সংস্থার উপরে নির্ভর করতে হয়, যেমন বিদ্যুতের জন্য পাওয়ার ডিপার্টমেন্ট কিংবা ওয়াসা কিংবা স্থানীয় সরকারের আরও প্রতিষ্ঠান যেগুলো আছে, সেবা সংস্থার উপর আইন শৃঙ্খলার জন্য পুলিশ। সুতরাং এখানে একটা বড় ধরনের কোঅর্ডিনেশন প্রয়োজন।
ম্যাজিক্যাল একটা পার্সোনালিটি ছিল আনিসুল হকের, সেটা দিয়ে তিনি এটা আদায় করতে সক্ষম হয়েছিলেন। এখন আতিকুল ইসলামের জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। বড় প্রত্যাশা কিন্তু হতাশার জন্ম দেয় কিন্তু আবার, যদি না পারেন আপনি। সুতরাং প্রত্যাশা হলো আনিসুল হকের মতন, সেখানে ইন করছেন জনাব আতিকুল ইসলাম। সেই হিসেবে তার নিজস্ব পরিকল্পনাটা বরং মানুষের সামনে তুলে ধরলে ভালো ছিল বলে আমি মনে করি। তারও একটা স্বপ্নের জায়গা আছে। আর কাউন্সিলর নির্বাচনেও আপনি দেখেন, এই আপনাদের নির্বাচনে একটু নিউজে একটু আগে দেখছিলাম, একজন কাউন্সিলর প্রার্থী, তিনি নারী প্রার্থী, তিনি বলছেন যে তিনি প্রেগনেন্সি ভাতা চালু করবেন। এটা তো কোনো সরকারি অফিসে নির্বাচন হচ্ছে না, যে মানুষের জনপ্রতিনিধিদের নির্বাচন। তিনি জনপ্রতিনিধি হবেন, এত মানুষের প্রেগনেন্সি ভাতা দিবেন তিনি। তাহলে বাংলাদেশে তো একটা পরিবার পরিকল্পনার দর্শনও আছে, তিনি কি আসলে কোনটা মিন করছেন? অর্থাৎ তার কাছে নিজের নির্বাচনী এজেন্ডাটাই পরিষ্কার না। ফলে এরা হয়ে আসছে আমাদের জনপ্রতিনিধি, এবং এরা হয়ে এসে আমি বলবো এই প্রক্রিয়াটিকে আসলে বাস্তবায়িত করতে কত ধাপ পেরোতে হবে, কিংবা কোথায় গিয়ে সেটি আসলে হবে বাস্তবায়িত? অনেকদিন থেকে আমরা মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা শুনে আসছি, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। তারপরে প্রত্যাশার জায়গা যে অন্তত আনিসুল হক যে পরিকল্পনার রিটেন যে বইটা করে গেছেন, সেটা অনুযায়ী যে কিছু অন্তত করা যায়, তবেই নগরীর উত্তর প্রান্তে সেটি বাস্তবায়িত হলে বা সে মোতাবেক যদি কাজ হয়, সেক্ষেত্রে কি আসলে যে এজেন্সিগুলোর কথা বলছি বা সরকারি প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি, সিটি কর্পোরেশন কি তাদের থেকে মানে নিজের হয়ে পুরো স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা? আনিসুল হক একটা ম্যাজিক্যাল পার্সোনালিটি দিয়ে সবাইকে নিয়ে আসতে পেরেছিলেন তার জায়গায়। তিনি কিন্তু একটা সেন্টার পয়েন্ট হয়ে উঠেছিলেন, তাই না? সেটা হতে পারবেন কিনা, সেটা একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে এবং বিএনপি অংশ নেবে না করে সবশেষ পর্যন্ত বিএনপি অংশ নিতে যাচ্ছে। এটি একটি বাংলাদেশের রাজনীতির যে রাজনৈতিক বন্ধাত্ব চলছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো কাটতে শুরু করেছে বলে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে যেটা বলতে চাই যে দেশের সার্বিক রাজনীতিতে এই ডাকসু নির্বাচন কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, একটু সংক্ষেপে আপনাদের দুজনের কাছে জেনে নিতে চাই। কাজী রওনাক হোসেন। আমি অবশ্যই বলবো যে এটা প্রভাব ফেলবে, কারণ হলো যে যত আন্দোলন, যত কিছু দেখেছেন আপনি এ পর্যন্ত, তার মূল শক্তি ছিল ছাত্ররা। সুতরাং সেই ছাত্রদের নির্বাচন যখন হবে, এবং এটা যদি সত্যিকার অর্থে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, যারাই আসুক, কারা আসবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, যারাই আসুক, যদি সত্যিকার ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যদি টোটাল পার্টিসিপেশন হয় স্টুডেন্টদের, তাহলে আমি মনে করব যে এটা আমাদের জাতীয় রাজনীতির উপরও একটা সুন্দর প্রভাব ফেলবে, এবং এইভাবেই পজিটিভলি আমরা এগিয়ে যেতে পারি। যে জিনিসটা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যেটা যা বললেন যে আসলে প্রতিদ্বন্দ্বিতা আমার সুযোগ নাই, আসলে প্রতিদ্বন্দ্বিতা কি, আমি তো অগ্রিম অভিনন্দন জানিয়ে দিতে চাই আতিকুল ইসলামকে, বুঝতে পেরেছেন? প্রতিদ্বন্দ্বিতার যেটি অভাবের কথা বলছিলাম, বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি হচ্ছে না, এরকম একটি অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই দেখেছেন। আসলে কি পাচ্ছে না তারা? কারণ তাদের তো মিছিল মিটিং আমরা দেখছি যে তারা করছে না। দেখেন, 28 বছর পরে ক্যাম্পাস গণতন্ত্রের জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেহেতু ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। সেই কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারকে অভিনন্দন জানাতে হয় যে তারা অন্তত নির্বাচনটা করছেন। কিন্তু একথা সত্য যে গত 28 বছর ধরে একটা সংস্কৃতি চালু হয়েছে, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার ছাত্র সংগঠনের প্রভাবে আর কেউ কোনো কিছু ক্যাম্পাসে করতে পারে না। তাদের একচ্ছত্র আধিপত্য হলগুলোতে থাকে, ক্যাম্পাসে থাকে, মধুর ক্যান্টিনে থাকে, সর্বত্র থাকে। ডাকসু নির্বাচনের গুরুত্বটা এই জায়গায় এই কারণে যে আগামী দিনের নেতৃত্বের জন্য এটি আগামী নেতৃত্ব তৈরি করে এটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটি ভালো ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তার একটা প্রভাব অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতেও পড়বে। এখন ছাত্রদল যে অভিযোগগুলো করেছে, এই অভিযোগগুলো অসত্য নয়, কিন্তু ছাত্রদল তো সত্যি ক্যাম্পাসে তাদের মতন করে মিছিল মিটিং করতে পারেনি। কিন্তু আবার এই কথাও সত্য, ছাত্রদল যখন ক্ষমতা ছিল তখন ছাত্রলীগ পারেনি। এই সংস্কৃতি তাদেরও অংশগ্রহণ আছে। 10 বছর ধরে যেহেতু টানা ছাত্রলীগ ক্ষমতায় আছে, মানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ফলে তাদেরটা অনেক বেশি দৃশ্যমান আছে। আমি মনে করি যে এই যে ছাত্রদল ফিরে এসছে, নির্বাচন করছে, এবং মূল সংগঠনের বাইরে গিয়ে তারা যে এই সিদ্ধান্ত নিতে পেরেছে, এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। ক্যাম্পাস গণতন্ত্র, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংগঠনগুলো নিজেরা সিদ্ধান্ত নেবে। আমি খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করি, রনক ভাইয়ের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে ডাকসু নির্বাচন নিয়ে, কিন্তু কখনো প্রধান রাজনৈতিক দলগুলোর এত মতামত দেখিনি এখন যেভাবে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে মনে হয় ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরের
হস্তক্ষেপ বলে মনে হয়। ছাত্রলীগ জাতীয় রাজনৈতিক নেতৃত্বের বলেই হয়তো বা না, জাতীয় রাজনৈতিক নেতারা যত কম কথা বলবেন ক্যাম্পাস পলিটিক্স নিয়ে, তত কিন্তু ক্যাম্পাসের উপকার দেবে। ছাত্রদেরকে উপরে ছাড়ুন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্বাধীনভাবে একটি ভালো ভোট নেওয়ার। ছাত্রলীগ ক্ষমতাসীন দলের সাথে রয়েছে বলেই ছাত্রলীগের নাম হয়তো বা আমাদের মুখে মনে প্রায় চলে আসে, কিন্তু ছাত্রদল বলতে তো আমরা হারাতে বসেছিলাম, এরকম তো কিছু ফিরে আসছে, মিছিল মিটিং করছে, এবং এই পরিবেশটা যেন থাকে, প্রত্যেকে যেন নির্ভাবনায় নির্দ্বিধায় নির্বাচন করতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা আমি মনে করি তাদের সামনে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটোই। তাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু তারা একটা দেখিয়ে দিতে পারে যে না, এই শিক্ষক রাজনীতির কারণে যে কলুষিত শিক্ষক সমাজ, তারা একটা ভালো নির্বাচন করতে পারে। একদম সত্যি কথা এটা, যে তাদের একটা বিরাট চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি, এবং আমি মনে করি তাদের এই অপরচুনিটিটা কাজে লাগানো উচিত, প্রমাণ করে দেওয়া উচিত যে না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। অবশ্যই আমরা সেরকম একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। ডাকসু নির্বাচন নিয়ে আসলেও আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা অনেক বেশি। আমরা দেখতে চাই নির্বাচনটি সুষ্ঠু হবে, এবং অবশ্যই আমাদের ছাত্ররা রাজনীতিতে বা গণতান্ত্রিক এই চর্চার মধ্যে ফিরে আসবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, থাকুন সংবাদ সম্প্রসারণে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। কাজী রওনাক হোসেন আছেন এবং সৈয়দ ইশতিয়াক রেজা রয়েছেন। অনলাইন পত্রিকাগুলো কি খবর দিচ্ছে আমরা জেনে নিতে চাই। শুরুতেই প্রথম আলো আছে আমাদের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি নজরুল আহমেদ বিপুকে দেখতে পাচ্ছি, তিনি বলছেন 2025-এর মধ্যে দেশ বিদ্যুৎ প্রিপেইডের আওতায় আসবে। বিদ্যুৎ আসলে প্রিপেইড হলে কি সুবিধাটা বাড়বে? বিদ্যুতের প্রিফারেন্সটা কমবে, চুরি কমবে, কিন্তু বিদ্যুতের দাম নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে। কারণ হলো, আপনি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছেন আর যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করছেন, আমি কিন্তু গ্রাহক হিসেবে অনেক বেশি পয়সা দিয়েছি। কারণ আপনি উৎপাদন করছেন বলছেন 20,000 মেগাওয়াট, আর আপনি দিতে পারছেন 11,000 মেগাওয়াট। সেই 11,000 মেগাওয়াটের মধ্যে আসলে আমি প্রকৃত পক্ষে যদি পিক আওয়ার নন পিক আওয়ার ধরেন 5,000 মেগাওয়াট, তো 5,000 মেগাওয়াটের জন্য আমি 20,000-এর পেমেন্ট করছি। এই জায়গাগুলো ঠিক করতে হবে, তবে প্রিপেড করতে পারলে চুরি কমবে অনেক। ধাওয়ায় পালিয়েছে ভারতের বিমান, দাবি পাকিস্তানের। পাকিস্তানে বিমান হামলায় 300 জঙ্গি নিহত ভারত দাবি করেছে, পাকিস্তান যদিও এই দাবিটা অস্বীকার করেছে। ভারত পাকিস্তানের আসলে সম্পর্ক কোন দিকে এগোচ্ছে? কাজী রওনাক হোসেন, আপনার কাছেও জানবো, ইশতিয়াক রেজা আপনার কাছেও জানবো, আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলছে? আমার কাছে কেন জানি মনে হয়, আমি জানি না, আসলে সবাই আমার সাথে একমত হবে না, এটা আমার কাছে কেন জানি মনে হয় যে নিজেদের ভেতরেই কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ভারত পাকিস্তানের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। শোনেন, পলিটিক্সে শেষ কথা বলে কিছু নেই, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং করেই তারা যে ঠিক আছে তুমি এতটুকু করো, তারপরে আমরা আবার এতটুকু করবো, এরপরে আর কিছু হবে না, দেন গো অন। কোথাও তো তারা এক হতে পারছে না। যে আক্রমণটি কিছুদিন আগে হয়েছিল, সে তারপরে কিন্তু একটা টেনশন বিরাজ করছিল, এবং মোদির কিন্তু মুখ রক্ষার আর কোনো জায়গা ছিল না। শুধু তাই না, তার সামনে কিন্তু একটা নির্বাচন আছে, এবং মমতা ব্যানার্জির বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে নির্বাচনে জেতার জন্য যুদ্ধ খেলছে মোদি, সুতরাং এই জায়গাটাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমি রৌনকভাইয়ের সাথে কিছুটা একমত। আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারতের বক্তব্য থেকে, ওই যে গোখলে ভারতের ফরেন সেক্রেটারি যেটি বলেছেন, যে এটা একটা প্রিএমটিভ নন মিলিটারি অ্যাকশন, অর্থাৎ প্রতিরোধের লক্ষ্যে অসামরিক অভিযান। আপনি যুদ্ধ বিমান পাঠিয়েছেন কিন্তু বলছেন অসামরিক অভিযান, তার অর্থ হলো মিলিটারি ইজ নট মাই টার্গেট, অর্থাৎ পাকিস্তান আর্মি আমার টার্গেট না, কিংবা পাকিস্তানের সিভিলিয়ান টার্গেট না, শুধুমাত্র জঙ্গিদের আস্তানা আমার টার্গেট। সেই ক্ষেত্রে আমার কাছে ভারত পাকিস্তানের রিয়েকশন দেখেই কেন যেন মনে হচ্ছে যে একটা হয়তো যেটাকে বলা হয় সামরিক বাহিনীর ভাষায় আছে যে সার্জিক্যাল অ্যাটাক কনসেন্ট নেওয়ার পরে, সেরকম কিছু একটা হয়েছে হয়তো, বা যে একটা নির্ধারিত জায়গা পর্যন্ত পাকিস্তান কিছু বলবে না, কিন্তু জঙ্গিদেরকে একটা জবাব দিতে হবে, সেইটার হয়তো বা আমার কাছে সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বলেই আমার কাছে মনে হচ্ছে। এরপরের পত্রিকাটি দেখে নিতে চাই। 10 বছরের পুরনো মামলা 6 মাসে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দিতে বলা হয়েছে, এরকম একটি তালিকা করে। এরপর তা সুপ্রিম কোর্টের অধস্তন আদালত
তদারকি করবে, তদারকি কমিটির কাছে জমা দেওয়া হবে। এটা আসলে মানে একটা ভালো উদ্যোগ বলে মনে হয়, কারণ 10 বছরের যেসব পুরনো ফৌজদারি মামলাগুলো রয়েছে তা তো দিনের পর দিন পড়ে রয়েছে। এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। অবশ্যই না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এতদিনের মামলা পড়ে আছে, কিন্তু জাস্টিস হারিড জাস্টিস বারিড হয়ে যায় কিনা, দ্রুত নিষ্পত্তি করতে গিয়ে কোনো অবিবেচনা হয় কিনা, সেটাও কিন্তু সেটা দেখার ব্যাপার আছে। আর একটা ব্যাপার কিন্তু তাড়াতাড়ি হওয়া দরকার। মামলার সংখ্যা তো আর কম নয় না, আমি যেটা বলতে চাই যে 6 মাসের মধ্যে নিষ্পত্তির কথা বলেছে, বাস্তবে এটা কতটুকু সম্ভব? কারণ হলো যে হাজার হাজার লাখ 35 লাখ মামলা রয়েছে। 35 লাখ মামলা, 69,750টি মামলা, 35,69,750 মামলা রয়েছে। 36 লাখ আপনি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করবেন। অ্যাকচুয়ালি এই ধরনের সময় বেঁধে দেওয়াটাই একটা ভুল। কারণ এটা বেঁধে দেওয়ার পরে যখন দেখা যায় যে এর ভিতরে কোনো মানে 10% কাজও এগুলো না, তখন কিন্তু তাদের কথার উপর, এ ধরনের নির্দেশের উপরে মানুষের আস্থা হারিয়ে যায়। পরের পত্রিকাটির সংবাদগুলো দেখতে চাই, পত্রিকাটিও দেখতে চাই। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে ইভিএম এর বিধান রেখে আরপিও সংশোধনী বিল। সরকারের 9 বছরে কর্মকাণ্ড জানতে চায় ডক্টর কামাল হোসেন। জানেন না নাকি? ডক্টর কামাল হোসেন ছিলেন না বোধহয় ডক্টর কামাল। তারপর হচ্ছে এছাড়া প্রভাবশালী খেলাফির কারণে ঝুঁকিতে অর্থনীতি। অভিজিৎ হত্যার 4 বছর, তদন্ত শেষ, বিচার শুরুর অপেক্ষা। 4 বছর পর এই তদন্ত শেষ হলো এবং বিচার শুরুর অপেক্ষা। আসলে 4 বছর কি খুব কম সময় হয়ে গেল কিনা? না, খুব দুঃখজনক যে 4টি বছর চলে গেল এবং অভিজিৎ রায় তদন্তেই লেগে গেল। এবং আমরা ওই যে একটু আগে বলছিলেন যে আমাদের দেরি হয়, বিলম্ব হয়, আমাদের প্রসিকিউশন প্রসেস এবং ইনভেস্টিগেশন প্রসেস অনেক লেংদি। এগুলো কিভাবে দ্রুততার সাথে করা যায়? ফেব্রুয়ারি আসলেই আমরা তদন্ত কিংবা বিচার এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এরপরে আর কোন খবরটি রয়েছে? বিএনপি তৃণমূলের 9 নেতা বহিষ্কার। বাসাবাড়িতে মৃত্যুকূপ তৈরি হয়ে আছে, ডাক্তার সামন্তলাল সেন বলছেন। কারণ তিনি আসলে জিনিসগুলো দেখছেন খুব কাছ থেকে, এই যে পুড়ে যাওয়া রোগীগুলো দেখছেন, মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন, তিনি অনুধাবন করেছেন। আর এই তো ছিল আজকে মোটামুটি এই সমস্ত খবরগুলোই ছিল। আশা করি নিশ্চয়ই সবগুলো জানিয়ে দিতে পেরেছি দর্শকদের। কাজী রওনাক হোসেন, সৈয়দ ইশতিয়াক রেজা, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকে রায়পে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।